ঐক্যমত্য কমিশনের সাথে ২৬ দলের বৈঠক। আগে জাতীয় নির্বাচনের দাবি বিএনপির, কয়েকটি দলের বিরোধিতা। জাতীয় সংসদের নির্বাচন সবার আগে হতে হবে, তারপরে আপনার স্থানীয় সরকার। সংস্কার প্রস্তাব বাস্তবায়নের ভার দলগুলোকে দিলেন প্রধান উপদেষ্টা। আমরা যদি এই নতুন বাংলাদেশ করতে না পারি, এটা আমাদের কপালের দোষ বোঝা সারা কি বলবো। তাদের জন্য আপনারা নির্দেশনা দেবেন যে এইগুলো করেন, এই ব্যাপারে সবাই মিলে। দেখছিলেন প্রধান শিরোনামে ছাড়াও থাকছে মাঠ প্রশাসনে আরো ক্ষমতা চান জেলা প্রশাসকরা। ১২০০ প্রস্তাব নিয়ে কাল ঢাকায় শুরু ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। তিস্তা মহাপরিকল্পনায় নতুন স্বপ্ন দেখছে উত্তরের জনপদ। সোম মঙ্গলবার ১৩০ কিলোমিটার গণজমায়েত, বক্তব্য রাখবেন তারেক রহমান। আশুলিয়া সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশু সহ একই পরিবারের ১১ জন দগ্ধ। বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। কাল আখেরি মোনাজাতে শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা। দ্বিতীয় পর্বে টঙ্গীর তুরাগ তীরে দেশি বিদেশি লাখো মুসল্লির সমাগম। ৩ ইসরায়েলি জিম্মির বিনিময়ে ৩৬৯ ফিলিস্তিনির মুক্তি। যুদ্ধবিরতি নিয়ে কাটল অচল অবস্থা। গাজা নিয়ে বিকল্প প্রস্তাব আরব দেশগুলোর। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানকে হারাতে পারে বাংলাদেশ, বলছেন সাবেক পেসার তালহা। জিততে ৩ বিভাগেই ভালো করার বিকল্প নেই। নিউজ 24 সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি সারা মেহজাবিন এবং আমি মাহমুদুল হাসান। দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। এবার বিস্তারিত। জাতীয় নাকি স্থানীয় নির্বাচন আগে হবে, এই প্রশ্নে মতপার্থক্য দেখা দিয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানায় বিএনপি। তবে কয়েকটি দলের অবস্থান ঠিক বিএনপির বিপরীত মেরুতে। তাদের দাবি সবার আগে ভোট করা হোক স্থানীয় সরকারের। বেলা ৩টার পরপরই বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে একে একে প্রবেশ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ৩:৩০টায় শুরু হয় রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নেতারা, জানান বৈঠকের আলোচ্য বিষয় এবং তাদের প্রস্তাবনা নিয়ে। অনেকে সংস্কার এবং বিচারের বিপরীতে নির্বাচন থেকে দাঁড়ানোর চেষ্টা করছেন। আমরা বলেছি সেটা একটা ভুল উপস্থাপনা, কারণ সবাই আমরা বিচার চাই, প্রত্যেকের সংস্কারটা চান। স্থানীয় নির্বাচন আগে চাই না, কারণ স্থানীয় নির্বাচন দিলে ৪,৫০০ ইউনিয়ন পরিষদে সেখানে একটা মারামারি হওয়ার সম্ভাবনা আছে। জাতীয় নির্বাচনের আগে যেন কোনোভাবেই স্থানীয় নির্বাচন না করা হয়। এই সরকার ক্ষমতায় আছে ঠিকই, কিন্তু তাদের কর্তৃত্বটা এখনো সুস্পষ্টভাবে হয় নাই। ফলে এরকম কর্তৃত্বহীন অবস্থায় যে কোনো নির্বাচন হবে আমাদের জন্য বিপজ্জনক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বৈঠকে তারা আগে জাতীয় নির্বাচন করার প্রস্তাবনা তুলে ধরেছেন। দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত্য তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের নির্বাচন সবার আগে হতে হবে, তারপরে আপনার স্থানীয় সরকার। এর আগে বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেন, জাতীয় নির্বাচন কবে হবে তা জুলাই চার্টারের উপরই নির্ভর করছে। আমরা যেই বাংলাদেশকে গড়তে চাচ্ছি, এই ডায়ালগের মাধ্যমে কি রকম বাংলাদেশ আমরা চাই এটা নির্ধারিত হবে। শফিকুল আলম বলেন, সংস্কার প্রস্তাবের কিছু সুপারিশ এই সরকার বাস্তবায়ন করবে, আর কিছু সুপারিশ পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা করবে। সজল দাস, নিউজ 24, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার কমিশনের প্রস্তাবগুলো কখন, কিভাবে, কোন পদ্ধতিতে বাস্তবায়িত হবে তা রাজনৈতিক দলগুলোই ঠিক করবে। ঐক্যমত্য কমিশনের সঙ্গে দলগুলোর প্রথম বৈঠকে তিনি আরো বলেন, যে আইনি কাঠামো পূর্ববর্তী সরকারকে স্বৈরাচার করে তুলেছিল, সে কাঠামো থেকে পুরোপুরি বেরিয়ে আসতে হবে। আশা করেন জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের যে অভূতপূর্ব সমর্থন এই সরকার পেয়েছে, সেখানে ব্যর্থ হওয়ার সুযোগ নেই। শাহ আলী জয়ের প্রতিবেদন। জাতীয় নির্বাচনের আগে কতটুকু সংস্কার চায় রাজনৈতিক দলগুলো তা নিয়ে আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রথম বৈঠকে বিএনপি, জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। ছিলেন জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেন, সরকারের প্রথম অধ্যায় সফলভাবে শেষ হয়েছে। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে আগামীতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মজবুতভাবে আইনগুলো বানাবো যাতে সবাই মেনে চলবে। আমি মেনে চলার মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র গঠন করতে পারবো। কমিশনের যারা সদস্য তারা আপনাদের সঙ্গে বসতে জিনিসগুলো ব্যাখ্যা করেছেন, চাপিয়ে দেওয়ার জন্য না, চাপানোর ক্ষমতা আমাদের নেই। আমরা শুধু আপনাদেরকে বোঝানো কেন করা হয়েছিল, কি জন্য করা হয়েছিল, কোথার কারণে করা হয়েছিল বোঝাচ্ছি। ডক্টর ইউনূস বলেন, যারা পরিবর্তনের বিরোধিতা করেছিল তাদের শক্তভাবে মোকাবেলা করা গেছে। আভ্যন্তরীণ একটা সমর্থন, আন্তর্জাতিক একটা সমর্থন, এই দুই সমর্থনের ভেতর দিয়ে আমরা যদি এই নতুন বাংলাদেশ গড়তে না পারি, এটা আমাদের কপালের দোষ বোঝা ছাড়া কি বলবো। ভবিষ্যতে কোনো সরকার যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে তাও নিশ্চিত করতে হবে বলেন ডক্টর ইউনূস। নতুন বাংলাদেশের জন্য এখন তৈরি যে নতুন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে সেটার ব্যাপারে কোনো প্রশ্ন তুলবে না, যেহেতু আইন কানুন এগুলো সব আমাদের জানা আছে এবং এর মধ্যে রয়েছে, নির্দিষ্টভাবে রয়েছে। এটা নর্থ সরকারের ব্যাপার থাকে, আইন বানানোর কথা, আর এটাকে নর্থ করতে সুযোগ না দেওয়া সেটা সেটার জন্য এতগুলো কমিশন বানাতে হয়েছে। কোন দিক থেকে কোনটা করতে হবে সেটা। জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ নির্ধারণ করা হয়েছে 6 মাস। পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে আলোচনার পরিকল্পনা রয়েছে কমিশনের। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বিস্তারিত জানাতে রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলী জয়। জয়, বৈঠক শেষে বিএনপি জামায়াতের বক্তব্য সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। সারা, আসলে বৈঠকটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে সন্ধ্যা 5:30টায় এবং এরপরে কিন্তু যে রাজনৈতিক দলগুলো বৈঠকে অংশ নিয়েছিল তারা একে একে বের হয়ে আসে। বিএনপি তার প্রতিক্রিয়া জানায়, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব, যেমনটি আপনি প্রতিবেদনে দেখছিলেন, যে তিনি মনে করেন যে ন্যূনতম সংস্কারের পরেই আগামী জাতীয় নির্বাচন হওয়া উচিত এবং স্থানীয় সরকার নির্বাচনের আগেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। একই সুরে কিন্তু কথা বলতে দেখেছি আমরা আমদালিব রহমান পার্থর জাতীয় পার্টি কিংবা সমমনা যে দলগুলোর। তবে একটি বিষয় বলে রাখি, বৈঠক শেষ হলেও কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টার খুব সম্ভবত এখনো ফরেন সার্ভিস একাডেমিতে অবস্থান করছেন এবং বৈঠকের পরে জামায়াত ইসলামী বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটির কোনো প্রতিনিধির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কিন্তু এখনো আমরা পাইনি। এক পক্ষ যেমন বিএনপি এবং তার সমমনা দলগুলো বলছে যে নির্বাচন দ্রুত করতে হবে, স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন করতে হবে, কিন্তু অপরপক্ষের বক্তব্য কি, তারা কি মনে করছেন সে বিষয়টি কিন্তু এখনো আমাদের কাছে নিশ্চিত নয়। তারা বেরিয়ে আসলে হয়তো আমরা জানাতে পারবো। তারা আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে কমিশনটি গঠন হয়েছে তার কিন্তু আজ প্রথম বৈঠক ছিল এবং এবি পার্টির যারা প্রতিনিধি দল তারা জানিয়েছেন যে যেহেতু প্রথম বৈঠক, তাদের দলের পক্ষ থেকে তারা কোনো দাবি দাওয়া উপস্থাপন করেননি এবং তারা মূলত আজকে বৈঠকে অংশগ্রহণ করতে এবং প্রধান উপদেষ্টা এবং যে কো চেয়ারম্যান রয়েছেন অধ্যাপক আলী রিয়াজ তাদের বক্তব্য শোনাকেই বেশি গুরুত্ব দিয়েছেন এবং পালাক্রমে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গেই আলাদা আলাদা করে বৈঠক করবে এই কমিশন এবং রাজনৈতিক দলগুলো তাদের মতামত জানাবে এবং সেই মতামতের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট সনদ তৈরি হবে। যেই সনদের ভিত্তিতে কতটুকু সংস্কার নির্বাচনের আগে হবে সেটি নির্ধারিত হবে। তো সর্বশেষ পরিস্থিতি এমনটাই ছিল আমার কাছে খবর। সারা, জয়, আপনাকে ধন্যবাদ। জাতীয় নির্বাচন ছাড়া সরকার অন্য কাজে গুরুত্ব দিলে তা গ্রহণযোগ্য হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, নির্বাচন যত দেরি হবে ততই প্রশ্নবিদ্ধ হবে অন্তর্বর্তীকালীন সরকার। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে দেশের বর্তমান সংকট ও গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ। সেখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় তারা দেশের মঙ্গল চায় না। জাতীয় ইলেকশনের আগে
স্থানীয় ইলেকশন করতে হবে। খুঁজে খুঁজে দেখবেন এই কথাগুলো যেখান থেকে বেরিয়ে আসছে তার ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান টিকিয়ে রাখতে চেয়েছে, যারা ২-৩% বেশি ভোট তাদের নাই। দ্রব্যমূল্যের সিন্ডিকেটটাকে থামান। এনজিও করা আর জাতীয় সরকার পরিচালনা করা এক জিনিস না। এনজিও অনেকেই পরিচালনা করতে পারে। দেশ পরিচালনা করার জন্য যাদের অভিজ্ঞতা আছে তাদের সঙ্গে যোগাযোগ, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া এবং তাদের সদিচ্ছাটাকে বাস্তবায়ন করা, এই জিনিসগুলোর দিকে আমাদের তাকাতে হবে। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে রোড টু ইলেকশন শীর্ষক গোলটেবিল আলোচনায় যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, নির্বাচন বাদে সরকার অন্য কাজে গুরুত্ব দিলে তা গ্রহণযোগ্য হবে না। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনটা দেওয়া দরকার, যে সময়টা যেন খুব প্রলম্বিত না হয়। এ কথাটা বলা হয়েছে যে একবারে যদি খুব বেশি দেরি হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে, জনগণের মধ্যে নানা প্রশ্নের দেখা দেবে। এই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি সাবসিডির কাজগুলো এটাই যদি আমরা প্রথমেই শুরু করে দেই তাহলে এটা খুব একটা গ্রহণযোগ্য হবে না। এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, পার্লামেন্টারি নির্বাচন, যেটা জনগণ দীর্ঘদিন ধরে যে নির্বাচনে ভোট দিতে পারেনি সেই আস্থাটা ফিরিয়ে দিতে হবে। এ সময় নির্বাচন আয়োজনে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে সংবিধান প্রদত্ত আইন কাজে লাগানোর তাগিদ দেন বিএনপির এই নেতা। নির্বাচন কমিশনের ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। মাঠ প্রশাসনে আরও ক্ষমতা নিয়ন্ত্রণ চান জেলা প্রশাসকরা। আইন শৃঙ্খলার উন্নতি, সুষ্ঠু নির্বাচন এবং দুর্নীতি রোধ সহ ১২০০ প্রস্তাব নিয়ে কাল ঢাকায় শুরু হচ্ছে ৩ দিনের ডিসি সম্মেলন। মন্ত্রিপরিষদ সচিব জানান, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা যাতে মরণাস্ত্র ও ছড়রাগুলি ব্যবহার করতে না পারে সেজন্য সুপারিশ করেছেন ডিসিরা। ২০২৪ সালে জেলা প্রশাসক সম্মেলন হয়েছিল মার্চ মাসের শুরুতেই। ১ বছর পর পর জেলা প্রশাসক সম্মেলন হওয়ার কথা থাকলেও পরিবর্তিত পরিস্থিতির কারণে বছর শেষ না হতেই শুরু হচ্ছে এবছরের সম্মেলন। ১৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৩ দিনের জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। এরপর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫৪টি মন্ত্রণালয় এবং বিভাগের সাথে ৩৪টি বৈঠক হবে ডিসিদের। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। জেলা প্রশাসক এবং কমিশনারগণ সরকারের নীতি নির্ধারণী বিষয়, উন্নয়ন কর্মসূচি ও অন্যান্য অগ্রাধিকার সম্পর্কে নির্দেশনা গ্রহণ করেন এই কনফারেন্সের মাধ্যমে এবং স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্বন্ধে সরকারের যেগুলি দৃষ্টি আকর্ষণ করার মতো বিষয় থাকে সেগুলি তারা উত্থাপন করে থাকেন। সম্পত্তির মালিকানা অথবা আরো রাখার জন্য যে খরচ, আমরা জমির দামের চেয়ে বেশি খরচ অলরেডি হয়ে গেছে। স্যাটিসফাইড যদি বলেন ইন্ডিভিজুয়াল, সেগুলো মামলা আছে, কোর্টে চলছে। সরকারের তরফ থেকে যেগুলো এগুলো রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। এবারের জেলা প্রশাসক সম্মেলনে ১২৫০-র উপর প্রস্তাব এসেছে জেলা প্রশাসকদের কাছ থেকে, যার মধ্যে ৩৫৪টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে সম্মেলনে। সেসবের মধ্যে সকল জেলায় দুদকের কার্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করা, মোবাইল কোর্ট আইন ২০০৯-এর বিধিমালা তৈরি করা আর জেলা প্রশাসকদের সাথে র্যাপিড রেসপন্স টিম রাখার সুপারিশ করা হয়েছে। এছাড়া ছররাগুলি নিষিদ্ধ করা, অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শরীরে ক্যামেরা রাখা সহ আরও প্রস্তাব উঠবে ডিসি সম্মেলনে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যরত অবস্থায় বডি ক্যামেরা রাখার জন্য প্রস্তাব আছে আমাদের। তেমনি আছে যে মারণাস্ত্র ও ছররাগুলি ব্যবহার নিষিদ্ধকরণের প্রস্তাব আছে, কারণ আমাদের এই সাম্প্রতিক অতীতটা আপনারা জানেন কত বিষময়, যেটা এখনো অনেকে কাতরাচ্ছে এবং এত ফেরোসাস আক্রমণ আইন শৃঙ্খলা বাহিনীর হাত দিয়ে আর কখনো এর আগে দেখা যায়নি। গত বছর ডিসি সম্মেলনের ৪৫% সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। যেসব অবকাঠামো নির্মাণের সাথে কোনো ব্যক্তির নাম জড়িত সেগুলো সহ উচ্চাভিলাষী প্রকল্প প্রস্তাব বাদ দেওয়া হয়েছে। আগের সরকারের কিছু কিছু অগ্রাধিকার বর্তমান সরকারের অগ্রাধিকারের মধ্যে পড়ে না। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে বক্তব্য রাখছেন অধ্যাপক আলী রিয়াজ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান অধ্যাপক ইউনূস বলেছেন, আমাদের আর কোনো বিকল্প নেই। আমরা প্রত্যেকেই রাজনৈতিক দল হিসেবে, নাগরিক হিসেবে, সমাজের বিভিন্ন অংশের মানুষ হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে যে এই সংস্কার প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া। তার লক্ষ্য থেকেই আজকের এই সূচনা। আমরা আশা করছি
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ এখন শুরু হবে। আমরা আলাদা আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবো, আমরা জোটগতভাবে কথা বলবো এবং এক পর্যায়ে হয়তো আশা করছি আমরা সম্ভাব্য লক্ষ্য হচ্ছে আবার সকলকে একত্রিত করে আবার আমরা ফিরে আসব। এই প্রক্রিয়াটা আমরা দীর্ঘসূত্রী করতে চাই না, আমরা আশা করছি স্বল্প কিছুদিনের মধ্যে এটা করতে পারবো। ইতিমধ্যেই সেটা হচ্ছে যে এই প্রক্রিয়াটা অব্যাহত রাখার জন্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের কাছে অনুরোধ করা হয়েছে যে সমস্ত প্রতিবেদন দেওয়া হয়েছে সেই প্রতিবেদনগুলো যেন তাদের কাছে হার্ড কপি হিসেবে পৌঁছে দেওয়া হয়। আমরা সেগুলো পৌঁছে দেওয়ার জন্য খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করব কমিশনের পক্ষ থেকে। এবং সর্বোপরি সেটা হচ্ছে যে ঐকমত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কারো কোনো রকম দ্বিধার কোনো সুযোগ নেই এবং সেই প্রক্রিয়াটাই আমরা খুব দ্রুত অগ্রসর করতে চাই জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে। এটাই হচ্ছে আজকের বক্তব্য। আজকের আমাদের পক্ষ থেকে মানে যতটুকু কাজ হয়েছে সেটা হচ্ছে সূচনার কাজ। আশা করি আমরা এই প্রক্রিয়াটা অগ্রসর করতে পারব। এই সংলাপের ক্ষেত্রে আমরা যেটা আপনারা লক্ষ্য করুন সেটা হচ্ছে যে এই কমিশনেরই মেয়াদ দেওয়া হচ্ছে 6 মাস। সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য হচ্ছে কমিশনের পক্ষ থেকে লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব আমরা ঐকমত্যে পৌঁছতে চাই। কিন্তু যেহেতু 6টি কমিশনের প্রতিবেদন এবং আমরা এই প্রতিবেদনগুলোর সারাংশ ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো দিয়েছি, তারা পূর্ণাঙ্গ প্রতিবেদনগুলো এক অর্থে দেখেছেন, কিন্তু পর্যালোচনা করার জন্য একটু সময় তাদের দিতে হবে এবং আমরা চাই অত্যন্ত দ্রুততার সাথে, কেননা এই সংস্কার কর্মসূচিগুলো অগ্রসর হওয়া দরকার এবং ঐকমত্যটা প্রতিষ্ঠা করা দরকার যাতে করে আমরা নির্বাচনের পথে অগ্রসর হতে পারি। সেটা কি 6 মাসের মধ্যে, যত দ্রুত বলছেন যেটা 6 মাসের মধ্যে? আমরা আশা করছি যে 6 মাসের চেয়ে যদি কম সময়ে সম্ভব হয় তাহলে রাজনৈতিক দলগুলোর আগ্রহ আছে, জাতীয় ঐকমত্য কমিশনও মনে করে যত দ্রুততা সম্ভব। কিন্তু এটা তো অকস্মাৎ হবে না, আমরা প্রতিবেদনগুলো মাত্র পেয়েছি, তাই না? আমাদের পক্ষ থেকে সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে প্রতিবেদন দেওয়া হয়েছে, রাজনৈতিক দলগুলো নিঃসন্দেহে সেগুলো পর্যালোচনা করবে পর্যালোচনা করার জন্য। তো ফলে কিছুটা সময় লাগবে এই প্রক্রিয়াটা অগ্রসর হতে, কিন্তু মূল লক্ষ্যটা হচ্ছে যতটা বাস্তবে সম্ভব দ্রুততার সঙ্গে এই সংলাপ আলোচনাগুলো শুরু করা। দর্শক, ঐকমত্য কমিশনের বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছিলেন অধ্যাপক আলী রিয়াজ। আমরা শুনছিলাম তার বক্তব্য। যাচ্ছি পরের খবরে। তিস্তা মহাপরিকল্পনায় নতুন করে স্বপ্ন দেখছে উত্তরের জনপদ। পানি বন্টন চুক্তি নিয়ে ভারতের টাল বাহানায় উত্তরের জনপদের দুঃখ হয়ে উঠেছে তিস্তা। দাবি নিয়ে বারবার রাজপথে নামা উত্তরের মানুষ এবার 130 কিলোমিটার গণজমায়েতের ডাক দিয়েছে। সোম মঙ্গলবার গণজমায়েতের সমাপনী দিনে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রেজাউল করিম মানিকের প্রতিবেদনে বিস্তারিত। উত্তরের 5 জেলার মধ্য দিয়ে বয়ে চলেছে তিস্তা। রংপুর অঞ্চলের প্রায় 2 কোটি মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে তিস্তার উপর নির্ভরশীল। তবে ভারত একতরফা পানি প্রত্যাহার করায় মরতে বসেছে নদীটি। স্বপ্নের তরী দুঃস্বপ্নের বন্যায় ডুবে মরে প্রতি বছর। বন্যার সময় যে তাদের জমি জমা নদী গর্ভে বিলীন হয়ে যায়, তারা না খেয়ে থাকে, তাদের বাচ্চা কাচ্চা ঠিকমতো শিক্ষা প্রতিষ্ঠানে যাইতে পারে না। একটি দেশ তারা সুপরিকল্পিতভাবে আমাদের এই নদীকে প্রায় নিঃশেষ করে দিয়েছে। আর দুঃস্বপ্নের আধার ঘোষাতে বিভিন্ন সময়ে আন্দোলন করেছেন তিস্তাপাড়ের মানুষ। দৃশ্যমান কোনো ফল না পেলেও আশ্বাসে স্বপ্ন ভেঙেছে বহুবার। তবে আর মিথ্যা আশ্বাস মানতে রাজি নয় তারা। তাই তো দ্রুত বাস্তবায়ন চান তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা বাঁচার লক্ষ্যে আমরা অনেক আন্দোলন করেছি, আমরা কোনো আন্দোলনের আমরা সঠিক কোনো রূপ দেখি নাই। 50,000-এর ঊর্ধ্বে লোক এখানে সমাগম হয়ে আমরা এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করব। এবার তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কাজ করছেন বিএনপি সহ বিভিন্ন সংগঠন। চলছে জোরালো আন্দোলন। এমন প্রেক্ষাপটে পরিকল্পনা বাস্তবায়ন হবে আশা করছেন সংশ্লিষ্টরা। আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি, জনগণের মধ্যে যথেষ্ট সাড়া। তারা 48 ঘন্টা তিস্তা পাড়ের চরে অবস্থান করবে। এই আন্দোলনটাকে জনসম্পৃক্ত করার জন্য আমরা এখানকার তিস্তা পাড়ের ঐতিহ্যবাহী জারি গান, পালা গান, ভাওয়াইয়া গান এবং নাটক
কুষাণ গান এগুলো পরিবেশিত হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আগামী 17-18 ফেব্রুয়ারি তিস্তা বেষ্টিত 5 জেলা 11টি পয়েন্টে গণজামায়াতের ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সমাপনী দিনে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর। নিউজ 24 সংবাদ একটা বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। আমন্ত্রণ একবার দেখছেন নিউজ 24 সংবাদ। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে এই মুহূর্তে বক্তব্য রাখছেন জামায়াত নেতা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। হোল্ডারদের সাথে আলাদাভাবে আলোচনা করবেন সে বিষয়ে আলোচনা হয়েছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি এবং সকল পজিটিভ সিদ্ধান্তে জামাত ইসলামী সমর্থন জানাবে, আমরা এটা ঘোষণা করছি। এবং আমরা এটা বলেছি যে এই সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য। আজকে মূলত এটাই ছিল জিস্ট অফ দি ডিসকাশন। আর ডিটেলসটা ওনারা আমাদেরকে বই দিবেন, সেটা পর্যালোচনা করে আমরা জামাত ইসলামী এবং ওই যে টিম আছে সরকারের তার সাথে আলাদা বৈঠক হবে, মত বিনিময় হবে এবং সেখানেই আমরা আমাদের মূল সিদ্ধান্ত এবং আলোচনা জানাবো। এটাই আজকের মূল প্রতিপাদ্য বিষয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নির্বাচন নিয়ে আপনারা কোনো প্রস্তাবনা দিচ্ছেন? ফরেন সার্ভিস একাডেমিতে বক্তব্য রাখছিলেন জামায়াত নেতা। আমরা সরাসরি তার বক্তব্যে যুক্ত ছিলাম। সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু সহ দগ্ধ 11 জনের মধ্যে 3 জনের অবস্থা খুবই গুরুতর। তাদের সহ 4 জনকে এইচডিইউতে, 2 জনকে ওটিতে, 1 জন শিশুকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। গুরুতর দগ্ধ 2 জনের 99 ও 95% পুড়ে গেছে বলে জানিয়েছে চিকিৎসক। এদের সবাই একই পরিবারের। দগ্ধদের চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানান চিকিৎসকরা। পরিকল্পনা ছিল 2 ভাইয়ের পরিবারের সদস্যরা এক ছাদের নিচে পবিত্র শবে বরাতের রাত অতিবাহিত করবেন, কিন্তু নিয়তির নির্মমতায় আগুনে দগ্ধ হয়ে সকলেই এখন হাসপাতালে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। 14 ফেব্রুয়ারি সাভারের আশুলিয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই পরিবারের দগ্ধ 11 জনই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি। দেখতে আসা স্বজনরাও মূর্ছা যাচ্ছেন, দিচ্ছেন নানান অভিযোগ। পর্যাপ্ত চিকিৎসা দিতে পারতেছে না, ডাক্তার আসছে একটু লেট করে, তো নার্সেরা আর কি যতটুকু পারছে দিছে। সিলিন্ডারে বিস্ফোরণ হয়ে ওরা সবাই আহত হয়েছে, মানে আপনারা আসেন, আত্মীয় স্বজন যারা আছে সবাই বলেন। শুক্র শনি সরকারি বন্ধ ছিল, তো এই জন্য সবাই পিঠার দাওয়াত দিচ্ছে বা আয়োজন করছে, সবাই এক জায়গায় বসে এটা খাবো। এদিকে চিকিৎসকরা জানান দগ্ধ 11 জনের মধ্যে 1 জন আইসিইউ, 2 জন ওটিতে, 4 জন এইচডিইউ এবং বাকি 4 জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 3 জনের অবস্থা খুবই গুরুতর। 11 জন পেশেন্টে আমার পোস্ট অপারেটিভে আছে, 2 জন পেশেন্টকে ওটিতে নেওয়া হয়েছে অপারেশন ওটি করার জন্য এবং ড্রেসিং করার জন্য। আরও হয়তো বা এখান থেকে আরও ওই 2টা শেষ হলে হয়তো বা আরও কোনো পেশেন্টকে নিয়ে যাবে। হাসপাতাল পরিচালক জানান অনেকেরই পুড়েছে শ্বাসনালী, তাই কেউ আশঙ্কামুক্ত নয়, তবে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তারা। চিকিৎসার সব প্রস্তুতি রয়েছে তাদের। স্টিম বার্নগুলো বা যেইভাবে গ্যাস সিলিন্ডার বার্নগুলোর এর ভয়াবহতা, ডেপনেসটা অনেক বেশি থাকে। ডেপনেসটা বেশি আবার ইনহেলেশন ইনজুরি হওয়ার কারণে, যেহেতু প্রত্যেকেই শ্বাসনালী পোড়া, এই জন্য প্রত্যেকটা পেশেন্টই আসলে অত্যন্ত গুরুতর পরিস্থিতিতে রয়েছে। তা আমাদের চিকিৎসার গভীর রাত্রি পেশেন্ট এসেছে, তাৎক্ষণিকভাবেই তাদের ম্যানেজ করা হয়েছে। 14 ফেব্রুয়ারি আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর আবাসিক ভবনের 2য় তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার 2য় পর্ব। এবারই প্রথম একসাথে শবে বরাতের নামাজ আদায় করলেন লাখো মুসল্লি। দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন তারা। দেশি বিদেশি লাখো মুসল্লির উপস্থিতিতে এখন কানায় কানায় পূর্ণ ইজতেমা ময়দান। বিকেলে ছিল গণবিয়ের আয়োজন। কাল আখেরি মোনাজাতে শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা। সংবাদে আবার বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবার আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতির ভেস্তে যাওয়ার শঙ্কায় আজ আরও 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিনিময়ে 369 ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল।
এদিকে ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনার বিরুদ্ধে আরব দেশগুলোর পরিকল্পনায় উঠে এসেছে উপত্যকায় শাসন পরিচালনার নতুন কাঠামো। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও থামছে না উত্তেজনা। হামাস বলছে ইসরায়েল গাজায় পর্যাপ্ত ত্রাণ এবং ভারী সরঞ্জাম ঢুকতে দিচ্ছে না, ফলে ধ্বংসস্তূপ সরানোর কাজ ব্যাহত হচ্ছে। এছাড়া তাঁবু ও অস্থায়ী বাড়ি প্রবেশেও বাধা দিচ্ছে ইসরায়েল। এই মতাবস্থায় স্থানীয় সময় শনিবার 3 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিনিময়ে 669 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় তেল আবিব। হামাস জানিয়েছে শিগগিরই গাজায় যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে আলোচনা প্রস্তুতি শুরু হচ্ছে। মধ্যস্থতাকারী দেশগুলো আগামী সপ্তাহের শুরুতে দোহায় এই বিষয়ে আলোচনা শুরু করবে বলেও জানায় সংগঠনটি। এদিকে গাজার ভবিষ্যৎ নির্ধারণে নতুন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনার উপযুক্ত জবাব দিতে এই মাসে রিয়াদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে যাচ্ছে সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলো। এই বৈঠকে ফিলিস্তিন নিয়ে খসড়ার নানা প্রস্তাব আলোচনা হতে পারে। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে ফিলিস্তিনি পুনর্গঠনে তহবিল গঠন ও হামাসকে পাশ কাটিয়ে একটি চুক্তি সম্পাদন করা। মিশরের তৈরি করা খসড়ার প্রস্তাবে বলা হয়েছে একটি জাতীয় ফিলিস্তিনি কমিটি গঠন করে গাজা শাসন করা হবে। চন্দ্রা, নিউজ 24। সময় হলো আরো একটি বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানকে হারানোর সক্ষমতা আছে বাংলাদেশের, এমনটাই মনে করেন সাবেক পেসার তালহা জুবায়ের। তার মতে বাংলাদেশকে জিততে হলে ব্যাট, বোলার, ফিল্ডিং 3 বিভাগেই ভালো করতে হবে। আর অধিনায়ক শান্তকে দলে শক্তি যোগাতে পারে সিনিয়র মাহমুদুল্লাহ, মুশফিকরা, সেই সাথে বাড়তি শক্তি যোগাতে পারে মিরাজের বিপিএল অভিজ্ঞতা। চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে দুবাইয়ে এখন বাংলাদেশ দল। ঘরের মাঠে বিপিএল শেষ করে ধরেছে আমিরাতের ফ্লাইট। এরই মধ্যে সেখানে অনুশীলনেও সেরেছে টাইগাররা। মাঠের লড়াই শুরুর আগে জয় পরাজয় নিয়ে চলছে কথার লড়াই। ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ভারতের বিপক্ষে বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ। তবে প্রথম ধাপেই বাংলাদেশের সামনে আছে পাকিস্তান পরীক্ষা, সাথে চোখ রাঙাচ্ছে শক্তিশালী নিউজিল্যান্ড। কঠিন এই পথ চলায় কেমন করবে টাইগাররা? বাংলাদেশের সাবেক পেসার তালহা জুবায়ের মনে করেন ভারত পাকিস্তানকে হারানোর সক্ষমতা আছে টাইগারদের, তবে জ্বলে উঠতে হবে ব্যাট, বল আর ফিল্ডিংয়ে। এমন একটা আশা থাকে যে আমরা যাইও ওই পর্যন্ত, সো ফিনিশটা হয়তো বা করতে পারি না। তো আই হোপ যে আমরা ওই ফিনিশটা এবার করতে পারবো আর পাকিস্তানকে হারানোটা সম্ভব। শুধু পেসাররা না, মানে পুরো বোলিং ডিপার্টমেন্ট, স্পিনাররা, আপনার 3টা ডিপার্টমেন্টই আপনার ভালো খেলতে হবে। 2017 সালে সেমিফাইনাল খেলা মাহমুদুল্লাহ ও মুশফিকের অভিজ্ঞতা দলকে বাড়তি সুবিধা দিতে পারে বলে মনে করেন তালহা জুবায়ের। সিনিয়র প্লেয়াররা আছে, মুশফিক আছে, রিয়াদ আছে, ওরা সবসময় এরকম ক্রাঞ্চ মোমেন্টে ওদের থেকে অ্যাডভাইস আসে এবং সালাউদ্দিন ভাই টিমের সঙ্গে আছেন, ফিল সিমন্স আছে। সো আমি এইবার ন্যাশনাল টিমের এনভায়রনমেন্টটা খুবই চমৎকার ছিল, ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট খুবই পজিটিভ ছিল এবং সবাই ফুরফুরে একটা মেজাজে ছিল। মিরাজের অনেক অবদান ছিল, সো মিরাজের ওই এক্সপিরিয়েন্সগুলো তো অবশ্যই কাজে লাগবে। ঢাকা ছাড়ার আগেই শান্ত বলেছিলেন ট্রফি জিততেই যাচ্ছেন তারা। যদিও চ্যালেঞ্জটা সহজ নয়, তবে ক্রিকেটে অসম্ভব বলে কিছুই নেই। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা।